আমার নাম আকরাম শাহজাদ। বয়স হয়েছে ৫৫, কিন্তু আজও আমি ট্রাক চালাই সেই একই উদ্যমে, যেভাবে ২০ বছর আগে চালাতাম। আমার পুরো যুবার সময়, আমার পুরো পেশা এই কার্গো লাইনে কেটেছে। মানুষ বলে ড্রাইভিংয়ে ঝুঁকি থাকে, আমি বলি আসল হলো সফর। আমি যে ঘটনা বলবো তা আমি কখনো কাউকে পুরোপুরি বলিনি, কারণ ড্রাইভাররা মজা করে উড়িয়ে দেয়। কিন্তু আমি যা দেখেছি, যা শুনেছি, তা আজও আমার ভেতরে কোথাও জীবন্ত আছে। এই ঘটনা কয়েক বছর আগের, কিন্তু কসম খাই আজও যখন করাচি থেকে কাশ্মীরে রুটে যাই, সেই বেলটা নিজেই মনে পড়ে যায়। সেদিন আমাকে করাচি পোর্ট থেকে কাশ্মীরের জঙ্গল এলাকায় একটি বড় মেশিনারি পৌঁছে দিতে হয়েছিল, একটি হেভি রুটার, যা পাহাড় কাটা প্রকল্পের জন্য প্রয়োজন। পোর্ট থেকে আমি লোড উঠিয়েছি, চা খেয়ে রুট হিসাব করতে বসে গেলাম। করাচি, হায়দ্রাবাদ, শখর, ভাবলপুর, লাহোর, মোটরওয়ে, তারপর সরাসরি কাশ্মীর। আমার অনুমান ছিল এই সফর প্রায় ২ দিন ও ২ রাতের হবে। লোড ভারী ছিল, রুটার বড় ছিল। ট্রাকে ওজন পড়তেই ভিন্ন ধরনের আওয়াজ দিতে শুরু করলো, কিন্তু এটা আমার দৈনন্দিন কাজ। আমি ইঞ্জিন স্টার্ট করলাম, ট্রাকের সেই নরম টিকটিক এবং ভারী বাউন্স অনুভব করলাম। তারপর করাচি থেকে সফরে বের হয়ে গেলাম। এই ঘটনা আমাকে ট্রাকে ঘুমাতে বাধা দিয়েছে। আগে রাস্তার কোথাও ঘুম আসলে ট্রাকে ঘুমিয়ে যেতাম, কিন্তু এই ঘটনার পর ঘুমা ছেড়ে দিয়েছি। এর আগে কয়েক মাস আগে ডাকাতির আক্রমণ হয়েছিল। ২ জন ব্যক্তি হাইওয়ে ধরে এসেছে। তারা কাঁচ ভেঙে আমার ঘাড়ে ছুরি ধরেছিল। তখন থেকেই আমার ঘুম ভেঙে গেছে। তখন লাহোর থেকে কেনা ক্যাম্পিং টেন্ট রাখলাম এবং সেই ছোট্ট বেলো সঙ্গে নিলাম। প্রথমে এটা শুধু সুন্দর একটি জিনিস মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমি এটাকে ক্যাম্পের দরজায় ঝুলাতে শুরু করলাম। ভাবতাম যদি কোনো দারিন্দা বা মানুষ কাছে আসে, বেল বাজবে আর আমি জাগতে পারবো। কিন্তু সেই দিন আমি জানতাম না এই বেলই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের দরজা খুলবে। লাহোর ক্রস করে উপরের দিকে মোটরওয়ে ধরলাম। সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়ের দিকে গেলে ঠান্ডা বাতাস আসতে শুরু করেছে। সামনে পাহাড়ের খাড়া ঢলান ছিল। তখন কোম্পানি থেকে মেসেজ এসেছে, আকরাম ভাই, সাইডে জঙ্গলের ভিতর আছে, রাস্তা খোলা নয়, আপনি রাত পর্যন্ত পৌঁছাবেন, তারপর বিশ্রাম নিন। আমার শরীর ক্লান্ত, চোখে ঘুম জমে এসেছে, কিন্তু আমি ভাবলাম একটু এগুলে কোথাও খোলা জায়গা পেলে ক্যাম্প বসাবো। ধীরে ধীরে আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। হাওয়ার ঠান্ডা বাড়ছিল এবং রাস্তা ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিল। কোনো গাড়ি নেই, কোনো কুড়া নেই, শুধু ঘন বন আর নিস্তব্ধতা। রাত প্রায় ২টা ৩০ বাজে। আমি ট্রাক সাইডে দাঁড়ালাম। জায়গা পুরোপুরি খোলা ছিল না, কিন্তু ঠিক এতটুকু যে ট্রাক একপাশে রেখে আমি অন্যদিকে ক্যাম্প বসাতে পারি। এখানে বলি, আমি ক্যাম্প ট্রাক থেকে কিছু দূরে বসাই, যাতে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তবে আমি তাকে সরাসরি না পাই। কারণ আমি হিসাব করেছি জীবনই সবচেয়ে মূল্যবান। এর আগে আমি কোম্পানির জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছি, কিন্তু যখন আমার সঙ্গে ঘটনা ঘটে তখন আমার সন্তানদের কথা মনে পড়ে। যদি আমার কিছু হয় তাদের কি হবে? আমি টর্চ বার করলাম, মাটি দেখলাম, কিছু জায়গা পাওয়া গেল। ক্যাম্প বসালাম, যা ট্রাক থেকে কিছুটা দূরে ঝোপঝাড়ে ছিল। ট্রাক আমার পিছনে দাঁড়ানো, সামনে বন গভীর কালো, একেবারে অন্ধকারে ডুবে। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছিল। সেই ঠান্ডার মধ্যে কিছু অস্বাভাবিকও ছিল, যেন নিস্তব্ধতাও কোনো আওয়াজ দিচ্ছে। আমি অভ্যাস মতো ক্যাম্পের দরজায় সেই বেল ঝুলালাম। নিজেকে বোঝালাম, আকরাম, শুধু ক্লান্তি, ঘুমাতে হবে। ক্যাম্পে শুয়ে বালিশ ঠিক করলাম এবং চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর মনে হলো আমি ঘুমোতে শুরু করেছি, কিন্তু তখন বেলের আওয়াজ শুনলাম।
খুব হালকা, যেন কেউ শুধু আঙ্গুলের কোণে স্পর্শ করেছে। চোখ খুললাম, মনোযোগ দিয়ে শুনলাম। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর বেল আবার টনটন করতে লাগলো। আমি টর্চ হাতে ধরে নিঃশ্বাস থামালাম। ক্যাম্পের জিপ ধীরে খুলে বাইরে তাকালাম। কিছুই নেই, শুধু গাছ, বাতাস এবং এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি ফিরে এলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে ছোট ছোট পায়ের আওয়াজ শুনলাম, যেন কেউ পাথরের মাটিতে নগ্ন পায়ে চলছে। একটির বেশি আওয়াজ, 2, 3, হয়তো 4। আমি স্তম্ভিত। তারপর কোনো শিশুর হালকা হেসে ওঠার আওয়াজ শুনলাম। এমন হাসি যা কাছাকাছি নয়, দূরও নয়, যেন পুরো আমার অস্তিত্ব শুনেছে। আমার মন বলল, মানুষের শিশু নয়, এখানে মাইল দেড়েকও কোনো বসতি নেই। আমি আবার টর্চ তুলে জিপ খুলে বাইরে তাকালাম। আলো ঝলমল করল, কিন্তু সামনে শুধু ঝোপঝাড় আর অন্ধকার। কোনো শিশু নেই, কোনো মানুষ নেই। আমি নিজের মধ্যে বললাম, ক্লান্তি, কেবল ভয়ই। কিন্তু তারপর বেল একদম জোরে বাজল, যেন কেউ জোরে ধরে ঝাঁকাচ্ছে। আমি টর্চ নিয়ে বাইরে বের হলাম। সঙ্গে সঙ্গে বেল থেমে গেল, কিন্তু পরের মুহূর্তে ট্রাকের পাশে ঝুলে থাকা ঘুঙুর কেঁপে উঠল, যেন ধীরে ধীরে কেউ হাত দোলাচ্ছে। আমি আলো ঝলকাই, কিছুই নেই। তারপর আবার সেই পায়ের আওয়াজ। ক্যাম্পের চারপাশে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ থেমে গেল, যেন কেউ থেমেছে ঠিক আমার সামনে, কিন্তু দেখা যাচ্ছে না। এরপর এলো ভারী ধুরধুরি নিঃশ্বাসের আওয়াজ। নিঃশ্বাসটি মানুষের নয়, কোনো প্রাণীরও নয়। কিছু ছিল, কয়েকটি ছোট ছোট ধাপে, মাঝে মাঝে কোনো ভারী নিঃশ্বাস নেওয়া, যেন কেউ সামনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে পেছনে সরে ক্যাম্পের জিপ বন্ধ করি এবং শুয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আওয়াজ থামল না। ক্যাম্পে শুয়ে আমি এক এক করে সব আওয়াজ শুনছিলাম। পায়ের আওয়াজ, বেলের হালকা টনটন, ভারী নিঃশ্বাস। আমি যত রাত রাস্তার উপর কাটিয়েছি, এমন ভয়ঙ্কর নিস্তব্ধতা আগে দেখিনি। রাত যেন জীবনের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমার হৃদয় জোরে ধকপক করছে। ক্যাম্পের পাতলা কাপড়ের দেয়ালের পেছনে মনে হচ্ছিল 3-4 শিশু পার হচ্ছে, দৌড়াচ্ছে, খিলখিল করছে। তারপর হঠাৎ থেমে যাচ্ছে। তারপর আবার হালকা পেঁচানোর মতো কোনো শিশুর হাসি, এমন হাসি যা কেবল কোনো দুষ্টু শিশুই করে। সেই রাতে সেই হাসিটা আমার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছিল। আমি নিজেকে বোঝাতে থাকলাম, আকরাম হয়তো কোনো মজদুরের বাচ্চা, হয়তো খেলছে, কিন্তু মাথা জানতো এখানে মাইলের পর মাইল কোনো মানুষ নেই, কোনো মানুষের ছায়াও না, কোনো বাড়ি নেই, কোনো কুঁড়ে ঘর নেই। আর সাইটে যারা থাকে তারাও রাত হলে বাড়ি চলে যায়। কয়েক মিনিট পর সব আওয়াজ থেমে গেল। চারদিকে এমন এক নিস্তব্ধতা নেমে এলো যে মনে হচ্ছিল পৃথিবীটাই থেমে গেছে। তারপর ক্যাম্পের দেয়ালে ঠিক বাইরে পায়ের খুবই ধীর শব্দ, যেন কেউ এসে দাঁড়িয়ে আছে চুপচাপ, আমাকে দেখছে। ক্যাম্পের যে কাপড়ের পাতলা লেয়ার থাকে, একবার চাপ দিলে ভেতর থেকে ছায়া দেখা যায়। আমার নিঃশ্বাস আটকে গেল। কেউ বাইরে দাঁড়ানো, একদম পাশে, একদম নীরব। আমি টর্চ শক্ত করে ধরলাম, কিন্তু বাইরে বের হওয়ার সাহস হলো না। টর্চ জ্বালানো তো দূরের কথা, আমার মনে হচ্ছিল যাই হোক না কেন সে আমার নিঃশ্বাস থামা গুনছে, অপেক্ষা করছে আমি কোনো নড়াচড়া করি। হঠাৎ ক্যাম্পের দেয়ালে হালকা চাপ, যেন কোনো বাচ্চা আঙ্গুল দিয়ে টক করে টোকা দিল। মনে হলো যাই হোক, এবার বের হয়ে দেখা উচিত, কিন্তু সাহস একদম ভেঙে গেল। এরপর বেল আবার বেজে উঠল, কিন্তু এবার তার আওয়াজ বদলে গেছে। কয়েক সেকেন্ড পর ক্যাম্পের দরজায় ঝোলানো বেল নিজের থেকে দুলতে শুরু করলো। আগে হালকা, তারপর তীব্র, যেন কেউ বেলের সাথে খেলছে। কিন্তু আমি আওয়াজে
একটা অদ্ভুত ব্যাপার টের পেলাম। হাসি বাচ্চাদের মতো হলেও তার ভেতরে অমানুষের টান ছিল। স্বরে একটু গভীরতা, একটু খুরখুরে ভাব, যেন তিনটা বাচ্চা হাসছে আর তাদের সঙ্গে একজন বড় কিছু বলছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। হঠাৎ ট্রাকের নিচ থেকে শব্দ হলো, যেন কেউ চার পা হাত পায়ে চলে দৌড়ে ট্রাকের নিচ থেকে বের হয়ে আমার ক্যাম্পের পিছনে চলে গেল। আমার হৃদয় ডুবে গেল। আমার পুরো ক্যারিয়ারে কোনো মানুষ এত দ্রুত নড়াচড়া করতে পারে এটা অসম্ভব। আমি স্থির করলাম টর্চ অন করব, তারপর এক লাফে বাইরে বের হব। হাত সোজা করলাম, নিজেকে শক্ত করলাম, নিঃশ্বাস আটকে জিভ খুললাম, আলো বাইরে ফেললাম। বাঁদিকে কিছু নেই, ডান দিকে বিশাল বিশাল গাছের সারি, ক্যাম্পের পিছনে একটু বালুর ঢিবি, সামান্য দূরে ট্রাক, আর ট্রাকের পেছনে আমি একটা ছায়া দেখলাম, খুব ছোট, শিশুর মতো উচ্চতা। কিন্তু যখন আলো সোজা করলাম, ছায়াটা নড়ল, যেন কোনো কিছুর আড়ালে ঢুকে গেল। আলো ঘোরালাম, কিছুই নেই, ছায়া অদৃশ্য হয়নি, শুধু সরে গেছে। আর আমি টের পেলাম কিছু একটা ট্রাকের পিছন থেকে বের হয়ে ক্যাম্পের অপর পাশে গেল। আবার দৌড়ানোর শব্দ, আবার দমিয়ে রাখা শিশুদের হাসি। আমি ক্যাম্পে ফিরে এসে জিভ বন্ধ করলাম। হৃৎপিণ্ড এমনভাবে ধরপড় করছিল যেন বুক ফেটে বেরিয়ে যাবে। তারপর আমি যা শুনলাম তা জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। যেন কেউ আমার নাম বিকৃত করে খুব হালকা গলায় ডাকছে। আমি ভাবলাম ভুল শুনছি, কিন্তু আবার সেই শব্দ। এটা বাচ্চাদের গলা নয়, গলা খুব পাতলা, খুব অদ্ভুত। তারপর ক্যাম্পের বাইরে চারটি পায়ের শব্দ। এবার ধীরে নয়, বরং এমনভাবে যেন মাঠে দৌড়ানো ছেলেরা এসে হঠাৎ থেমে দাঁড়ায় ঠিক আমার সামনে। ক্যাম্পের কাপড় যে কোনো আলোতে ছায়া দেখায়। আমি টর্চ তুলে কাপড়ের দিকে আলো ফেললাম। আলো ভেতর যায় না, কিন্তু ছায়া দেখা যায়। আমার চোখের সামনে ক্যাম্পের কাপড়ে একটি ছোট্ট উচ্চতার ছায়া পড়েছিল। গা গোল, চুল ছোট, হাত পা ছোট। এটি কেঁপে উঠছিল, যেন কেউ ধীরে ধীরে ক্যাম্পের দেয়াল ছুঁইছে। আমার নিঃশ্বাস থমকে গেল। আর ঠিক নিচে আরো দুটি ছায়া, মোট চারটি ভিন্ন ছায়া, কিন্তু তাদের নড়াচড়া কোনো মানুষের মতো ছিল না। ছায়াগুলো যেন কেঁপে উঠছে, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে। ক্যাম্পের কাপড়ে ছায়া চলে গেছে, কিন্তু শব্দ থেমে নেই। আমার হাত কাঁপছে, টর্চের আলো কেঁপে যাচ্ছে। ক্যাম্পের বাইরে পাথুরে মাটিতে দৌড়ানোর শব্দ শুরু হলো, কিন্তু এবার শব্দটি অনেক তীব্র, যেন বাচ্চারা দৌড়াচ্ছে, একে অপরকে ধরার চেষ্টা করছে। সেই হাসি আজও মনে পড়লে রাতভর ঘুম আসে না। আমি ভিতরে বসে কান দিয়ে সব শুনছিলাম। হঠাৎ ক্যাম্পের জিপ হালকা কেঁপে উঠল। আমার হৃদয় থমকে গেল। আমি জানতাম এত বাতাসও নেই। ক্যাম্পের জিপ ভেতর থেকে খুলতে হবে, বাইরে কেউ ধরলেই কেঁপে যেতে পারে। আমি টর্চ সরাসরি তাকালাম। জিপ হালকা কেঁপে উঠল। আকরাম, এখন সাহস দেখানোর সময়, আমি নিজেকে বললাম। গভীর নিঃশ্বাস নিলাম, হাত এগিয়ে জিপ শক্ত করে ধরলাম। ঝটকায় টান দিয়ে বাইরে বের হলাম। আলো নিক্ষেপ করলাম। দূর দূর পর্যন্ত কিছু দেখা গেল না। হঠাৎ আমার পেছন থেকে বাচ্চাদের দৌড়ানোর আওয়াজ। আমি টর্চ ঘোরালাম। একদিকে চিৎকার, অন্যদিকে নিস্তব্ধতা, কিন্তু এবার শব্দ প্রথমবারে সম্পূর্ণ পরিষ্কার। ধরে ফেলে এসেছে। এই আওয়াজ মানব শিশুদের নয়, না স্বর, না নিঃশ্বাস, না আচরণ। এর মধ্যে কিছু অদ্ভুত টান ছিল, যেন কেউ শব্দ বানানোর চেষ্টা করছে, কিন্তু পুরো শব্দ তৈরি হচ্ছে না। হঠাৎ বেল জোরে বাজলো। আমি ঘুরে দেখলাম বেল তার জায়গায় নেই। ক্যাম্পের দরজা থেকে নেমে মাটিতে পড়েছে, যেন কেউ সচেতনভাবে টেনে ফেলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বুঝলাম এটা সাধারণ কোনো জিনিস নয়। এই ছায়া, এই শব্দ, এই পা, সব অন্য এক জগতের। আমি ভাবলাম
ট্রাকে বসে থাকি। ট্রাকের দিকে দৌড়ালাম। হঠাৎ হর্ন নিজে থেকেই বাজলো জোরে, যেন কেউ পুরো ট্রাকে বসে হর্নে হাত দিয়েছে। আমি জমে গেলাম, পা আটকে গেল। ক্যাম্পের চারপাশে হালকা সুর ঘুরছে, হর্নের পর সবকিছু নীরব। এরপর ট্রাকের দেহে ঠক ঠক শব্দ। 3বার কেউ হাত মেরেছে। আমি ট্রাকের পিছনে আলো নিক্ষেপ করলাম। একটি ছোট ছায়া দ্রুত বাম দিকে দৌড়ালো। আমি যেতে পারিনি। দেখতে যে কে ছিল। আমি ট্রাকে ঢুকে বসে গেলাম। দরজা বন্ধ করলাম, ভিতর থেকে লক লাগালাম। হৃদয় জোরে ধকফক করছে। ট্রাকের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আমার দরজার কাছে, নিঃশ্বাস নিচ্ছে। ভারী দীর্ঘ নিঃশ্বাস, যেন কোনো আহত প্রাণী। আমি ভিতরে কাঁপছি, টর্চ অন, কিছু করতে পারছি না। পরের মুহূর্তে সেই আওয়াজ চলে গেল। ফিরে 2 ধাপের শব্দ, তারপর 3-4টি, যেন সব মিলে কোথাও যাচ্ছে। হঠাৎ সব নিস্তব্ধ। আমি সেই রাত ভয়ে কাটালাম। 1 সেকেন্ডও ঘুম না দিয়ে। সকালের হালকা আলো আসতে দরজা খুলে বের হলাম। পদক্ষেপ রেলে ডুবে গেছে। আমি দেখলাম ট্রাকের চারপাশে ছোট ছোট পায়ের চিহ্ন, যেমন 4-5 বছরের বাচ্চাদের, কিন্তু শুধু পায়ের চিহ্ন। এটা দেখে আমার হৃদয় ঠিক থেমে গেল। আমি ক্যাম্প ভেঙে সরাসরি সাইডের দিকে চললাম। সাইডে পৌঁছেই আমার মুখ ফ্যাকাশে, হাত কাঁপছিল, আর শরীরে এক রাতের ক্লান্তি ছাড়াও ভয় জমেছিল। সেখানে 2 জন ড্রাইভার আগে থেকে উপস্থিত ছিলেন। একজন আমাকে দেখেই বলল, আকরাম ভাই, ঠিক আছেন তো? দেখেই মনে হচ্ছে যেন কেউ জীবনটাই বের করে দিয়েছে। আমি সেখানে বসে পানি পান করলাম এবং পুরো রাতের ঘটনার কথা বললাম। বেলের বাজনা, ক্যাম্পের পর্দার উপর শিশুদের মতো ছায়া, ট্রাকের হর্ন, ট্রাকের নিচে দৌড়ানোর শব্দ, ঝাপসা দৃষ্টি, শিশুদের হাসি এবং সেই পদক্ষেপ যেগুলো ট্রাকে এসেছে কিন্তু ফিরে যায়নি। আমার কথা শেষ হতেই সবাই এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। আমি ভেবেছি হয়তো তারা বিশ্বাস করবে না। আমি বললাম, তোমরা বলো তো, তোমাদের এমন কিছু দেখার অভিজ্ঞতা আছে কি? একজন ড্রাইভার নীরবে আমার দিকে তাকিয়ে বলল, আকরাম ভাই, এটা প্রথমবার হয়নি। এখানে থেকে যাওয়া 2-3 জন ড্রাইভারও একই জায়গায় থেমে একই কথা বলেছে। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি দেখেছো? সে বলল, রাতের বেলা কিছু শিশুদের ছায়া দেখা গেছে। বিশেষ করে কিছু ট্রাক ড্রাইভার যখন রাস্তার ওপর শিশুদের ছায়া দেখেছে, ট্রাক থামিয়ে দিয়েছে। আরেকজন ড্রাইভার বলল, তাকে ট্রাকের বাইরে ছোট উচ্চতার ছায়া নড়াচড়া করতে দেখা গেছে। আমার নিঃশ্বাস আটকে গেল। এটাই আমি নিজেও দেখেছিলাম। দ্বিতীয় ড্রাইভার যোগ করে বলল, আরেকজন ব্যক্তি ওই জায়গায় থামলে তার ট্রাকের চারপাশে ছোট ছোট পা চলতে চলতে শোনা গেছে, আর হাসিও, কিন্তু আলো দিলে কিছু দেখা যায়নি। আমি চুপচাপ শুনছিলাম। হাত স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর একজন বড় মজদুর ধীরে বলল, এই জায়গা কিছুটা পুরনো। স্থানীয়রা বলে এখানে সন্ধ্যার পর ছোট কিছু অস্তিত্ব বের হয়, যাদের কেউ দেখে না, শুধু আওয়াজ আসে। হয়তো তারা জিনদের সন্তান। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, তারা কে? সে সাদামাটা একেবারে সাধারণ স্বরে বলল, জিন্নাতের সন্তানরা সব সময় বলেন তারা জঙ্গলে থাকে এবং নতুন আগন্তুককে দেখতে বাইরে আসে। আমার হৃদয় মুহূর্তে থমকে গেল। কোনো নাটক নয়, কোনো কল্পিত গল্প নয়, শুধু স্থানীয়দের কথা এবং ড্রাইভারদের নিজের অভিজ্ঞতা। এই কথাগুলো শুনে আমার মনে সব সূত্র একত্রিত হয়ে পুরো ছবি স্পষ্ট হয়ে গেল। বেলের বাজনা, ছায়া, হাসি, পদক্ষেপ, ক্যাম্পের জিপ, ট্রাকের হর্ন, পায়ের চিহ্ন যেগুলো ফিরে যায়নি, সব কিছু এখন বুঝতে পারছিলাম। শেষে সিদ্ধান্ত হলো, রাতের বেলায় ওই জায়গায় আর থামবো না। এই জায়গা নিরাপদ নয়। আমরা সবাই একই সিদ্ধান্ত নিলাম। আমি মাথা নেড়ে চুপ করে রইলাম।
তারপর দিন থেকে আমি বেল আর ব্যবহার করি না, আর ওই জঙ্গলে থামার ভুলও করি না। এবং আজও যখন কাশ্মীর রুটে যাই, বেলের টনটন এবং শিশুদের হাসি আমার কানে বাজতে থাকে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের এই ঘটনাটি পছন্দ যদি হয়ে থাকে তাহলে মন্তব্যে আপনার মতামত জানাতে বলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বুঝুন আপনি কত বড় ভুল করছেন। চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। আমি বিলাল, লাহোর থেকে। তারিখ আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটা 2022 সালের ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমরা 6 জন কাজিন শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। আমার নানিহাল বেজিরাবাদে, এবং সেখানে দরিয়া জনাবের ধারে একটি বিশাল জঙ্গল আছে। আমি ভাবলাম কেননা সেই জঙ্গলে বারবিকিউ পার্টি করা যায়, মজা হবে আর একটি ভালো অ্যাডভেঞ্চারও হবে। আমি বেজিরাবাদে আমার কাজিনকে ফোন দিলাম এবং বললাম আমরা সেই জঙ্গলে পার্টি করব এবং আজ সেখানে ক্যাম্প করব। তুমি চিকেন নিয়ে প্রস্তুত রেখো। আমরা ঈদের দ্বিতীয় দিনে সন্ধ্যা 5টার মধ্যে পৌঁছাবো। সে বলল ঠিক আছে, তোমরা চলে আসো। আমার কাজিন বেজিরাবাদ থেকে নিজের অনেক বন্ধুদেরও ডেকেছে এবং সবাইকে জানিয়েছে আজ রাতে আমরা বেলা যাব। স্থানীয়রা সেই জঙ্গলকে বেলা বলে। আমরা ঠিক সন্ধ্যা 5টার দিকে লাহোর থেকে বেজিরাবাদে পৌঁছালাম। এখন সেই জঙ্গলের পথ এমন যে সেখানে শুধুমাত্র বাইক যেতে পারে এবং তা খুব কষ্টসাধ্য। আর হ্যাঁ, বেলাতে যাওয়ার জন্য অবশ্যই মাগরিবের আগে পৌঁছানো প্রয়োজন, কারণ তারপর অনেক বন্যপ্রাণী বের হয় যারা কিছুই করতে পারে। আমরা যখন জঙ্গলে প্রবেশ করলাম তখন পুরো জায়গা অন্ধকারে ডুবে গেছে। চারপাশে ঘন কাঁঠাল গাছ, যেখানে বাইক চালানো কঠিন। যতই অন্ধকার বাড়ছিল আমাদের হৃদয়ে ভয় জমতে লাগলো। অবশেষে অনেক কষ্টে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। পৌঁছাতেই আমরা আমাদের ক্যাম্প সাজালাম। আমরা 16 জনের জন্য 2টি ক্যাম্প বানালাম, যেখানে আমরা অবস্থান করলাম। ঠিক পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। মৌসুম অনেক গরম ছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সেখানে বসে কোনো গরম অনুভব হচ্ছিল না। এটি ছিল আমাদের প্রথম অ্যাডভেঞ্চার ট্যুর। আমরা বারবিকিউ প্রস্তুত করলাম এবং সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। আমার মনে হয় রাত প্রায় 1টা হবে। আমরা কয়েকজন কাজিন যারা লাহোর থেকে এসেছি একটি ক্যাম্পে বসে মোবাইলে হরর মুভি দেখছিলাম। হঠাৎ আমার কাজিন সালমান বলল, বিলাল, খুব তৃষ্ণা লাগছে, চল পানি খেতে যাই। আমাদের ক্যাম্প থেকে সামান্য দূরে একটি নলকায় পানি পাওয়া যাচ্ছিল। আমরা 4 জন কাজিন পালাক্রমে পানি খাচ্ছিলাম। হঠাৎ হাওয়ার একটি তীব্র ঝোঁকা এলো। আমরা সবাই হাত দিয়ে চোখ ঢেকে নিলাম। ভেবেছিলাম খোলা জায়গা, তাই হাওয়া প্রবল, কোনো সমস্যা নেই। আমার এক কাজিন ফাদ বলল, চল একটু সামনে গিয়ে দেখি কি আছে সেখানে। আমরা যখন এগোতে শুরু করলাম হঠাৎ কারো চিৎকারের মতো হালকা আওয়াজ শুনে আমরা সবাই থেমে গেলাম। আমি বললাম কিছু নয়, হয়তো কোনো পাখির আওয়াজ। আমরা আবার চলতে লাগলাম, কিন্তু এবার সেই চিৎকার আগের চেয়ে অনেক বেশি জোরে শোনা গেল। আমি পেছনে ফিরে দেখলাম আমার কাজিন সালমান আমার সঙ্গে নেই। আমরা তৎক্ষণাৎ তাকে খুঁজতে শুরু করলাম। আওয়াজ দিয়ে ডাকলাম। অনেক খোঁজাখুঁজি করার পরও আমরা তাকে খুঁজে পেলাম না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম সালমান সামনে মুখ করা অবস্থায় দাঁড়িয়ে আছে, যেন কারো সঙ্গে কথা বলছে। আমরা পিছন থেকে চেঁচিয়ে বললাম, সালমান, তুমি এখানে একা কি করছো? কার সঙ্গে কথা বলছো? আমরা তার কাছে গেলাম, সেখানে কেউ ছিল না। আমরা সালমানকে পাশে ধরে বললাম, চলো ফিরে চলো। সেই সময় হঠাৎ কোনো কিছুর কারণে একটি গাছের ডাল আমার কোমরে জোরে আঘাত করলো। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু ডালটি মাটিতে পড়েছিল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। দ্রুত সেই নলকায় ফিরে এলাম যেখানে আমরা পানি খেয়েছিলাম,
কিন্তু সেখানে নলকাটি নিজে নিজে চলছিল এবং পানি বের হচ্ছে। আমরা চিৎকার করে সেখান থেকে দৌড়ে আমাদের ক্যাম্পে ফিরে এলাম এবং সবাইকে যা ঘটেছে তা বললাম। তখন রাত প্রায় 2টা বাজে। আমরা সেখান থেকে ফিরে যেতে পারতাম না। আমি কি বলবো, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল। আগে আমরা আনন্দ করছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে ভয় জমে গেছে। কিছুক্ষণ পর সালমান উঠল এবং ক্যাম্প থেকে বাইরে বের হলো। আমি বাইরে গিয়ে দেখলাম সে মাটিতে বসে কারোর সঙ্গে খেলছে, কিন্তু সেখানে কেউ ছিল না। সবাই ভীত হয়ে গিয়েছিল। এক কাজিন বলল যেন এর ওপর কোনো ছায়া বসেছে। যেভাবেই হোক আমরা সকাল হওয়ার অপেক্ষা করলাম। প্রায় 5টার দিকে আমরা শহরের দিকে রওনা দিলাম। সালমানকে আমরা একজন বাবাজির কাছে নিয়ে গেলাম। বাবাজি তার ওপর দম দিলেন। তখন সে কিছুটা ভালো বোধ করতে লাগলো। বাবাজি একটি তাবিজ দিলেন এবং বললেন, এটি এর গলায় বেঁধে দাও, আর কখনো খুলবে না। এটিই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এটি অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে আপনার ঘটনা শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাই। আমি পাকিস্তানের উত্তর পূর্ব পাঞ্জাব থেকে, আমার জেলা সাওয়াল এবং তহসিল চিচাওয়ানি। আমার গ্রামের নাম কিছু কারণে প্রকাশ করতে পারছি না, কিন্তু অবস্থানটা একটু বোঝাতে পারি। আমাদের গ্রামের একদিকে রাভি নদী বয়ে যায় আর অন্যদিকে পাঞ্জাবের একটি ক্যানেল। সেই নদীর পাশে একটি ঘন জঙ্গল আছে। আমাদের গ্রামের মানুষ প্রায় অন্য গ্রামে যাওয়ার জন্য সেই জঙ্গলের মধ্য দিয়ে যায়। এবার আমি যা ঘটেছে তা শেয়ার করব। সেটা আসলে আমার নানার সঙ্গে ঘটেছিল। আমি তা তার নিজের বাণীতে আপনাকে শোনাচ্ছি। ঘটনাটি হলো, শীতকাল শুরু হয়েছে আর আমাদের ধান ফসল পাকতে শুরু করেছে। এখন তা কেটে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আমরা একটি লোহার ড্রাম ব্যবহার করি, অর্থাৎ ধানের গাছগুলি সেই ড্রামে মারা হয় যাতে দানা আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। আমরা ঠিক করেছিলাম পরের দিন ফজরের পর কাটা শুরু করব, কিন্তু সমস্যা হলো সেই লোহার ড্রাম আমাদের গ্রামের একজন মানুষ আগে নিয়ে গিয়েছিল। গ্রামের মানুষ সাধারণত একে অপরকে সাহায্য করে, তাই আমার নানার কথা হলো আমি নিজেই নিয়ে আসব। তিনি আসরের নামাজের পর যাওয়ার জন্য উঠলেন। তখন নানি বললেন যে কাল সকালে নিয়ে আসবেন। সময় অনেক হয়ে গিয়েছিল, কিন্তু তিনি দাঁড়ালেন না। তিনি বললেন আমি দ্রুত ফিরে আসব। নানা তার কুসারি, কুলহারি বা কুড়াল তুলে বেরিয়ে গেলেন। তখন গ্রামে প্রায় প্রতিটি মানুষের কাছে কুসারি থাকত, কারণ এটি অনেক পুরনো সময় ছিল। মানুষ এটিকে নিজের সুরক্ষার জন্য রাখত, মানে সেলফ ডিফেন্সের জন্য। আর নানাকে ঠিকই জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যাতে কোনো পশু সামনে এলে ক্ষতি না হতে পারে। তাই তিনি কুসারির সঙ্গে নিয়ে গেলেন। তিনি গ্রাম থেকে বের হয়ে জঙ্গল অতিক্রম করে অন্য গ্রামে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি ড্রাম চাইলেন এবং মানুষরা বলল, চা খাই না কেন, কোথায় যাচ্ছেন? তখন তাকে চা খাইয়ে দেওয়া হলো। সেই সময় মাগরিবের আজান হলো। এখন নানা সেখান থেকে বের হলেন, মাথার উপর ড্রাম নিয়ে আল্লাহর নাম ধরে ফেরার পথ শুরু করলেন। অন্ধকার নেমে এলো। তিনি জঙ্গলে প্রবেশ করলেন এবং অর্ধেক পথ অতিক্রম করলে অন্ধকার আরো ঘন হয়ে উঠল। তিনি একটু দ্রুত হেঁটে গেলেন। এতক্ষণে কেউ পিছন থেকে তার নাম ধরে ডাকল, কিন্তু তিনি দাঁড়ালেন না, না পিছন দিকে দেখলেন। তিনি বসলেন, এখানে কিছু সমস্যা আছে। একটু এগিয়ে গেলে একটি শিশুর কান্নার আওয়াজ আসতে শুরু করলো। সেই আওয়াজ ক্রমেই তীব্র হতে লাগলো, কিন্তু নানা হেঁটেই চললেন। তারপর মনে হলো যেন কেউ তার পিছনে হেঁটে যাচ্ছে, ঠিক সেই ধরনের আওয়াজ যা পাতা উপর পায়ের আওয়াজ থেকে আসে। এরপর নানা অনুভব করলেন বাম দিকে ঝোপঝাড়ে কেউ দ্রুত দৌড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তার মাথার উপর রাখা ড্রামের উপর পাথর পড়তে লাগলো। এবার তাকে নিশ্চিত হয়ে গেল যে এই যা কিছু ঘটছে তা তাকে ছাড়বে না। তিনি থামলেন না, কেবল মনে ভেবেছিলেন, যদি আমি ভয় পাই তবে এটি আমার উপর হাবি হয়ে যাবে। কিন্তু মানুষ যতই সাহসী হোক না কেন,
এমন জায়গায় ভয় নিজে নিজে তৈরি হয়ে যায়। ঠান্ডার মধ্যেও নানার শরীর থেকে ঘাম বের হতে লাগলো। তারপর যখন তিনি একটু এগোলেন, আসল বিপদ সামনে এলো। হঠাৎ সামনে 3টি জিনিস প্রকাশ পেল। নানা বলেন, অন্ধকারের কারণে আমি তাদের মুখ স্পষ্ট দেখতে পারিনি, কিন্তু তাদের উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ ছিল। সম্ভবত প্রায় 8 ফুট লম্বা, বড় বড় চুল এবং মাথা শিয়ালের মতো। চোখ সম্পূর্ণ লাল, যেন আগুন জ্বলে উঠছে। 3জনই নানার সামনে দাঁড়ালো। নানা মনে ভেবেছিলেন, এবার আমি বাঁচতে পারবো না। তিনি সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত শুরু করলেন এবং ড্রামটি নিচে রেখে কুসারি দিয়ে ড্রামের উপর জোরে জোরে আঘাত করতে লাগলেন। 1 মিনিটও না কেটে হঠাৎ সেই জিনিসগুলো সেখান থেকে পালিয়ে গেল এবং চিৎকার করতে লাগলো। বাড়ির লোকজন চিন্তিত হয়ে গেল যে নানা এখনো কেন ফিরলেন না। মামা, চাচা এবং কয়েকজন গ্রামবাসী তাকে খুঁজতে বের হলেন। নানা যখন জঙ্গল অতিক্রম করে বের হলেন, তখন সামনে থেকে মামার লোকজন এলো। তারা জিজ্ঞেস করলেন, এত দেরি কেন হলো? নানা কিছু বলেননি, কিন্তু তার অবস্থা দেখে সবাই বুঝতে পারল যে কিছু ঘটেছে। বাড়ি পৌঁছালে নানার জ্বর খুব বেড়ে গেল। তারপর তিনি সব ঘটনা বললেন। আমাদের মসজিদের কারি সাহেবকে ডাকা হলো। তিনি নানার ওপর দম করলেন এবং কিছু সময় পর নানার মনে শান্তি এলো। এটি একটি ছোট ঘটনা। এই ছিল যা আমাদের গ্রামে ঘটেছিল। ভাবলাম আপনাকে শেয়ার করি। যদি ভালো লাগে লিসেনার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করে রাখুন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।